আসবো একটু আবাসন খাতের বিস্তারিত নিয়ে জানবো এই খাতের বর্তমান অবস্থাটা দিয়ে যদি একটু শুরু করতে চাই। আপাতত আসলে আমাদের আবাসন খাতটা একদমই ডাউনের দিকে আছে, যেটা নিয়ে আমরা কাজ করছি এবং এটা আসলে বিগ চ্যালেঞ্জ আমাদের জন্য, যেহেতু রিহ্যাবের উপর ডিপেন্ড হয়ে আছে টোটাল আপনার রিয়েল এস্টেট সেক্টরটা। তারা আমাদের আস্থা রেখে কিন্তু আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আমাদের রিহ্যাব মেম্বার্সরা যারা আছেন। এবং আমাদের এখানে কাজ করতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু এই যে বাজেট আসলো, সেখানেও আসলে আমরা আশানুরূপ কোনো কিছু পাইনি। যদিও আমরা কাজ করছি ডে বাই ডে, আমরা প্রতিনিয়ত বসতেছি যে এটা কিভাবে আমরা সর্ট আউট করতে পারি। এবং আপনি জেনে থাকবেন যে রাজুকের একটা বিশাল ভূমিকা আছে আমাদের রিয়েল এস্টেট সেক্টরে, যেখানে ড্যাপের এখন পর্যন্ত আমরা সংশোধনটা পাইনি, যেটা আমরা চাচ্ছি। কারণ যদি ড্যাপটা সংশোধন না হয়, আমরা যদি ভার্টিক্যালি উপরে উঠতে না পারি, আসলে আমাদের কোনো ল্যান্ড নিয়ে কাজ হবে না, সেটাই। সো দেয়ার আর লট অফ চ্যালেঞ্জেস উই আর ফেসিং। আমি বলবো না যে এটা এক মিনিটে সব ঠিক হয়ে যাবে, বাট যদি আমরা ইউনাইটেডলি কাজ করি, সবাই মিলে যদি কাজ করতে পারি, এই রিহ্যাবে যারা আছেন, আমাদের ডিরেক্টরসরা আছেন বা মেম্বার্সরা যারা আছেন, সকলে মিলে যদি কাজ করতে পারি, তাহলে হয়তো ইনশাআল্লাহ একটা ভালো ফলাফল পাবো আমরা। এই খাতে জিডিপিতে সম্মিলিতভাবে অবদান হচ্ছে 8 থেকে 10%। তো এই যে জিডিপিতে এই খাতের অবদানটা যদি বাড়াতে চাই, আপনি কিছু চ্যালেঞ্জের কথা বলছিলেন, ওই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে পারি, মানে এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো ফেস করছি সেগুলো ওভারকাম করে কিভাবে জিডিপিতে বড় অবদান রাখা যায়? সেটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের গভর্নমেন্টের উপরে। কারণ আপনি জেনে থাকবেন যে আমাদের এই রিয়েল এস্টেট সেক্টরে একটা বিশাল একটা অংশ কর্মসংস্থানের কাজে লাগাচ্ছে, এবং আমাদের লিঙ্কেজ যে ইন্ডাস্ট্রিগুলো আছে, আপনার ধরেন স্টিল আছে এখানে, ইট, সিরামিক্স, সব কিন্তু এই রিয়েল এস্টেট সেক্টরের উপর ডিপেন্ড। এখন আমরা যদি কাজ করতে না পারি, আমরা যদি ডেভেলপমেন্ট করতে না পারি, তাহলে কিন্তু এই জিনিসগুলো বসে যাবে। সো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি, গভর্নমেন্টের সুনজর খুবই দরকার রাইট নাও, এখনই হাই টাইম আসলে। এইখানে কিন্তু একটা বিশাল কর্মসংস্থান, তো এতগুলো মানুষের অলমোস্ট 40 লাখসের ওপর, সো এতগুলো মানুষের যে জীবিকা, তো এটার ওপর ডিপেন্ড হয়ে আছে। তো আমরা যদি ফুডফুলি কাজ করতে না পারি, তো এরাও তো বসে যাবে। সো আমি মনে করি গভর্নমেন্ট আছেন, তারা অবশ্যই ব্যবসা বান্ধব, এবং তাদের পরামর্শ অনুযায়ী আমরা যাতে কাজ করতে পারি, এবং আমাদের যে আইনি প্রক্রিয়াগুলো আছে সেগুলো আরও কিভাবে শিথিল করে আমাদের আবাসন খাতটাকে আরও সক্রিয় করা যায়, এগিয়ে নেওয়া যায়, সেদিকে তাদের একটু আমরা সুনজর কামনা করছি আসলে। গত 18 এপ্রিল যে নির্বাচন হয়েছে রিহ্যাবে, সেখানে আপনি যে নির্বাচিত হয়েছেন বা নির্বাচন করেছেন, এটার লক্ষ্য কী ছিল? ইলেকশনের মেইন কারণ ছিল হচ্ছে আমি যে প্যানেল থেকে বিলং করি, ঐক্য পরিষদ, তো ওখানকার যা প্রেসিডেন্ট ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমাকে বললেন যে ইউ শুড কাম টু দিস ইলেকশন, আপনি আসলে হয়তো বা আমাদের জন্য ভালো হবে এবং আমরা ভালো নেতৃত্ব পাবো। তো ওখান থেকেই আমার হাজব্যান্ডকে ওনারা বলেছেন, এবং আমার হাজব্যান্ড বলেছে ইয়েস ইউ শুড গো ফর দিস, কারণ নারীরা কেন পিছিয়ে থাকবে। একটা লক্ষ্য নিয়ে তো এই নির্বাচনে আপনার লক্ষ্য একটাই, যে আমরা যাতে সবাই সম্মিলিতভাবে, এই যে রিহ্যাব মেম্বার্সরা সবাই অনেক কষ্ট করে এক একটা ল্যান্ড ডেভেলপ করছে, বা রাজুকের সাথে দ্বিমত পোষণ হচ্ছে, ঠিকমতো আমরা কাজ করতে পারছি না, তো এই জিনিসগুলো যাতে আমরা একসাথে মিলে প্রপার নলেজ দিয়ে কাজ করতে পারি, সেই জন্য আসলে এখানে আমি ইলেকশনে আমার যাওয়াটা। এবং এরই সাথে নারীরা আসলে খুবই কম এখানে, তো আমি আছি এবং আরও 2 জন আছেন নারী। আমাদের একটাই ছিল যে নারীরা এগিয়ে আসুক, আমাদের দেখে আরও 10 জন নারী এগিয়ে আসুক এই রিয়েল এস্টেট সেক্টরে কাজ করার জন্য। এই মুহূর্তে রিহ্যাবের সবচেয়ে বড় কাজ, বড় পদক্ষেপ আসলে কি হওয়া উচিত? স্পেশালি ড্যাপ নিয়ে তারা অনেকবার বলছে যে ড্যাপের একটা সংশোধন ইমিডিয়েট হওয়া উচিত। দেন আমাদের ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন ফি, দিস ইজ ভেরি হাই। আপনাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল, দাবি ছিল, বাট ওটা এখন পর্যন্ত আমরা ওভাবে এটার ফল পাইনি। তো এই যে রেজিস্ট্রেশন ফির কারণে অনেক ক্রেতারা আসলে কিনতে পারছে না বা রেজিস্ট্রেশন করতে পারছে না, এই দিকে যাতে আমরা একটু কাজ করতে পারি, এবং সকলেই যাতে, ক্রেতারা যারা আছেন, মধ্যবিত্ত আছেন, তারা যাতে একটা ফ্ল্যাট কিনতে পারে, ভালো মানের একটা ফ্ল্যাট কিনতে পারে। সো ওইটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। একটি বাড়ি আসলে শুধু একটা বাড়ি না, এটা আসলে একজন গ্রাহকের স্বপ্ন, মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত। তো আসলে আপনারা এই কাজগুলো কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, যাতে হাতের নাগালে বা তারা খুব সহজেই আসলে এই স্বপ্নটাকে পূরণ করতে পারে? এই ক্ষেত্রে আসলে আমার
গভর্নমেন্টের কাছ থেকে আসলে তাদের সাপোর্ট লাগবে, কারণ আমাদের নির্মাণ সামগ্রী অনেক বেড়ে গেছে, এবং দাম শুল্ক অনেক বাড়ানো বেড়ে গেছে। হয়েছে আমি যতটা জানি। সো আমরা যদি এই নির্মাণ সামগ্রীর দাম যদি এত উঁচু হয়, সো সেক্ষেত্রে কিন্তু আমার ফ্ল্যাটের মূল্য বেড়ে যাবে। তখন কিন্তু এই যে সকলের যে স্বপ্ন একটা ফ্ল্যাট কেনা, সেটা আলটিমেটলি সেই সম্ভব হবে না। চাপটা কি গ্রাহকের উপরই পড়বে? গ্রাহকের উপরও পড়ে এবং ডেভেলপার যিনি আছেন, যারা আছেন তাদের উপরও পড়বে, কারণ টোটালটা তো আমরা গ্রাহকের উপর দিয়ে দিই না, 50-50 করে আমরা শেয়ার করি। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা ল্যান্ড থেকে যে একটা প্রফিট, সেই প্রফিট আর আমাদের আশা করা যাবে না যদি আমরা প্রপার ওয়েতে ভালো মান দিয়ে একটা ফ্ল্যাট করতে চাই। তো এখন যেটা গভর্নমেন্টের তরফ থেকে অবশ্যই নির্মাণ সামগ্রীর যে বিষয়গুলো আছে, এই দামগুলোর দিকেও একটু নজর দিতে হবে। টোটাল আবাসন খাতটা আমরা আসলে এখন টোটালি ডাউনে আছি, আমাদের হাতের নাগালে কিছুই নেই। বাজেটে আসলে আপনাদের বেশ কিছু দাবি ছিল, সেখানে যে দাবির কথাটা কিছুক্ষণ আগে যেটা আপনি বলছিলেন যে ফ্ল্যাট এবং জমি নিবন্ধন ব্যয় কোনো বড় পরিবর্তন আসলে আনা হয়নি, যেটা নিয়ে আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল, এবং স্বল্প সুদের হাউজিং লোন এটাও কিন্তু আনা হয়নি, এটাও আপনাদের একটা দাবি ছিল। তো বাজেটে আসলে নির্ভর করার মতো ওরকম কিছু বিষয় নেই, তবে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কর ও রাজস্ব আইনে কিছু পরিবর্তন আনা হয়েছে, সেই বিষয়টা নিয়ে জানবো। কর কিন্তু আসলে এখন ল্যান্ড ওনারের উপরও চলে এসেছে, যেটা কিন্তু ছিল না আগে। তো এটা কিন্তু একটা ল্যান্ড ওনারের জন্য বিশাল কিছু, এবং যে ডেভেলপার আছে তাদের জন্য একটা বিশাল পার্ট হয়ে দাঁড়িয়েছে, যেটা আসলে এভাবে হলে কোনো ল্যান্ড ওনার তার ল্যান্ড দিবেন না ডেভেলপারকে। কারণ সে যদি একটা ল্যান্ড দিচ্ছে, ইটস অ্যাবাউট 10 crore একটা ল্যান্ডেরই, সেখানে তার 1.5 কোটি টাকা তার দিয়ে দিতে হবে করে ল্যান্ড ওনারে। সো এভাবে যদি হয়, কোনো ল্যান্ড ওনার কিন্তু আর আমাদেরকে ল্যান্ড দিবেন না। এই বিষয়গুলো যদি আমরা রিকারেকশন বা রিথিঙ্কিং না করি, সেক্ষেত্রে আমরা ডেভেলপাররা ল্যান্ড পাবো না। কারণ স্বভাবতই সে চাবে যে দরকার নেই, আমি দিব না, আমি দরকার ল্যান্ড সেল করে দেব। তারা আসলেই তাই করছে, ম্যাক্সিমাম ল্যান্ড ওনারা কী করছে, না আমি ডেভেলপ করবো না, এখন আমরা সেল করে দেব। তো এটা তো আমাদের জন্য একটা মাইনাস পয়েন্ট, আই গেস। এই বিষয়টা নিয়ে যখন বাজেটের প্রস্তাবনা হয়েছে, এর পরবর্তীতে আপনারা রিহাবের পক্ষ থেকে কি আপনারা কখন এটা নিয়ে কথা বলার চেষ্টা করেছেন? হ্যাঁ, আমরা কথা বলেছি, স্টিল কথা বলছি। মানে সেখানে কি আশানুরূপ কিছু আশানুরূপ আসলে ডিপেন্ড করছে টোটালি গভর্নমেন্টের যারা আছেন তাদের ওপর, কারণ আমরা তো আমাদের দাবি তো চাবই, যেটা করলে আমাদের এই আবাসন খাতটা আবারও উঠে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, সেটা যদি করতে হয় অবশ্যই আমাদের দুপক্ষকে বসে একটা সেটআপ আসতে হবে, যে হ্যাঁ এতটুকু করতে পারবে, এতটুকু আমরা ছাড়তে পারবো, বা কিভাবে করলে এই রিয়েল এস্টেট সেক্টরটা আবার উঠে দাঁড়াতে পারে। তো তাদের কাছ থেকে একটা প্রপার গাইডলাইন আমাদের দরকার, এবং স্বল্প সুদে যে দীর্ঘমেয়াদী যে আপনি লোনের কথা বলেন, হোম লোন, যেটা আমাদের ক্রেতাদের জন্য, এটা তো আসলে দরকার। আপনি যদি বাইরের কান্ট্রিতে দেখেন, ইউএসএ বা কানাডা, এভরিওয়্যার, তারা কিন্তু ওই যে ক্রেতারা আছে তারা কিন্তু বাড়িতে উঠে যাচ্ছে, ব্যাংক টাকাটা দিয়ে দেয়, যেই কিন্তু তারা ব্যাংকে দিচ্ছে পরবর্তীতে। এভাবে করে দীর্ঘমেয়াদী না দিবেন, সো আলটিমেটলি সেই ক্রেতা কিন্তু ওই ফ্ল্যাট নিতে গেলে অনেক কাহিনী হয়ে যাবে। আর যখন একজন গ্রাহক আসলে একটা ফ্ল্যাট কেনার চিন্তা করে, তখন যদি তারা এই যে লোনের এক্সেসটা পায়, বা এখানে যদি একটু ফ্লেক্সিবিলিটি পায়, সেক্ষেত্রে অবশ্যই এই খাতে তারাও একটা ফ্ল্যাট কেনার জন্য আগ্রহী হবে, তাদের স্বপ্নটা পূরণ হবে। সেক্ষেত্রে হচ্ছে এই সেক্টরটা, অর্থাৎ রিয়েল এস্টেট সেক্টরটা, সেটাও কিন্তু এগিয়ে যাবে, এবং জিডিপিতে যার আমরা ভূমিকা ভবিষ্যতে দেখতে পারবো।